হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আজকে অনেক সকাল সকাল ঘুম ভেঙেছে। আপনারা তো সবাই জানেন আমার মিহির শরীরটা একেবারেই ভালো নেই। গত 2 দিন ধরে আমার মেয়েটা যে কি জ্বরে ভুগলো তার বলার বাইরে। খুব খ্যানখ্যান করছে, যদিও আজকে ভোরবেলার থেকে ওর জ্বরটা অনেকটা নেমে গিয়েছে। এখন টেম্পারেচার রয়েছে 36.235 এরকম কাছাকাছি। আজকে গরমও পড়েছে প্রচুর, আবার সামনের সপ্তাহে টেম্পারেচার কমে যাবে। এই আজকে ঠান্ডা কালকে গরম, এইসব করলে তো বাচ্চাদের শরীর খারাপ হবেই। যেহেতু ওর শরীরটা খারাপ আর ওর কিছুই ভালো লাগছে না, তাই আমি সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত রান্না বান্না কাজকর্ম সেরে ফেলবো। এইসব ভাবনা ভেবেই আমি আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। নিজে ব্রেকফাস্ট সারলাম, ফ্রেশ হলাম, এখন চলে এলাম রান্নাঘরে ওর জন্য ব্রেকফাস্ট বানাতে। যেহেতু ওর মুখে রুচি নেই, তাই আমি চেষ্টা করছি একটু নিত্য নতুন ভাবে রান্না করার। আজকে ভাবছি ওকে ওটসের একটা পরিস বানিয়ে খাওয়াবো, তার সঙ্গে ড্রাগন ফ্রুট অ্যাড করব। এই ড্রাগন ফ্রুট ও খেতে বেশ ভালোই বাসে, আগে পরে বেশ কয়েকবার খেয়েছো, কিন্তু আজকে তো জ্বরের মুখ, জানি না কি করবে। যাই হোক, আপনারা তো অনেক মায়েরা আমার কাছে জিজ্ঞাসা করেন মিহিকে আমি কি খাবার দাবার খাওয়াই। সেইভাবে তো সবসময় একই রকম খাবার খাওয়াই না, আর এইভাবে শুট করাও আমার পক্ষে সম্ভব নয়। তো ওই কারণে আমি আজকের ভিডিওতে দেখিয়ে দেবো মিহি ব্রেকফাস্টে কি খাচ্ছে। আবার যখন কখনো লাঞ্চ ডিনার এগুলো বানাবো, সেগুলো কোনো একটা ভিডিওতে শেয়ার করব। একটা গোটা ড্রাগন ফলের 4 ভাগের 1 ভাগ আমি নিয়েছি। এখন চলুন একদম থিনলি স্লাইস করে এগুলোকে আমি একটা প্লেটের ওপর নিয়ে কাটা চামচের সাহায্যে একদম সুন্দর মতো ম্যাশ করে নেই। যাদের বেবিরা আমার মিহির থেকে আরো ছোট, তারা চাইলে এইভাবে ম্যাশ না করে ব্লেন্ড করেও খাওয়াতে পারেন। আমার মিহির এখন যা বয়স রয়েছে, সেই বয়স অনুযায়ী একেবারে ব্লেন্ড করা খাবার ওর খাওয়া উচিত নয়, বরং এরকম ম্যাশ করা খাবার ওর জন্য পারফেক্ট। ওদিকে সামান্য ঘিয়ে ওটসটা ভেজে আমি সুন্দর মতো জল দিয়ে এখানে রান্না করে নিলাম। একদম সুন্দর ব্যাপারটা ম্যাশ হয়ে গিয়েছে। এখন আমি যেটা করলাম, ড্রাগন ফলগুলোকে এর মধ্যে অ্যাড করে দিলাম। একদম শেষের দিকে যখন রান্না হয়ে যাবে, তারপরে আমি ফর্মুলা মিল্ক অ্যাড করব। ফর্মুলা মিল্ক রান্না করলে তার গুণাগুণ নষ্ট হয়ে যায় আমি যতদূর জানি, তো ওই কারণে কখনোই না আমি এরকম ভাবে ফ্রাই প্যানে ডিরেক্ট হিটের সঙ্গে ফর্মুলা মিল্ক রান্না করি না। এখন চলুন ফলের পিউরি আর ওটস ভালো মতো একসাথে মিশিয়ে নিয়ে আমি ফর্মুলাটা অ্যাড করব। 50 স্কুপ মতো ফর্মুলা নিয়েছি, তার সঙ্গে সামান্য একটু গরম জল দিয়ে ভালো মতো গুলে এখন চলুন এই মিশ্রণটা একসাথে মিশিয়ে নিই। এই সেম ভাবে বিটরুটের পরিসও কিন্তু বানানো যায়। ওকে খাবার দাবার খাওয়ানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু দেখলাম ওর মুখে রুচি নেই বলেও কোনো খাবারই খুব একটা তেমন খেলো না। তো ওকে আমি যেটা করলাম, গরম গরম ফর্মুলা মিল্ক আবার গুলে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখনই চলে এলাম রান্না করতে। খুব নিঃশব্দে আজকে আমাকে রান্না করতে হবে। বেশি কুটুর খাটুর শব্দ হলেই আমার মিহিটা যাবে ঘুম থেকে উঠে। তো একদম চটজলদি রান্না বান্না শেষ করবো। আজকে রান্না করব ভেজ ডাল, তার সাথে যে কোনো একটা মাছের ঝোল। ওই যে কাঞ্চন গতদিন যে কত রকমের জাপানিজ মাছ আনলো, সেটা তো আপনারা দেখেছেন। তো সেখান থেকে একটা মাছ আজকে বের করে নিয়েছি। সাম্মা যে মাছটার নাম, একটু লম্বা লম্বা আর খেতে একদম ইলিশ মাছের মতো। তো সেই মাছ আমি সুন্দর মতো কেটে ধুয়ে এখন হলুদ নুন মাখিয়ে ভাজতে দেব। আর ওইদিকে তো যেমনটা দেখতে পেলেন, মুগ ডাল একটু ভেজে ভালো মতো ধুয়ে আমি সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। এই মাছটা যে কতভাবে রান্না করলে ভালো লাগে, ওই যেমন বেগুন আলু দিয়ে, কিংবা শুধু বেগুন ধনেপাতা টমেটো দিয়ে, আবার কচুর মুখি দিয়ে, ফুলকপি দিয়ে, সর্ষে দিয়ে, পোস্ত দিয়ে ঝাল করলে বিভিন্নভাবে এই মাছটা খাওয়া যায়। হুবহু ইলিশ মাছের মতো খেতে, আর গন্ধটাও ঠিক ওই রকম। তবে এই মাছ তো বেশ নরম আর এর চামড়াটাও খুবই পাতলা, তাই একদম হাই হিটে একদম অল্প সময়ের মধ্যে না ভাজলে এটা না পরের দিকে একটু শক্ত শক্ত টাইপের হয়ে যায়। তাই একদম হাই হিটে এপিট ওপিট করে আমি বেশ সুন্দর মতো মাছগুলোকে কড়া কড়া করে ভেজে তুলে নিচ্ছি। ভীষণ চটজলদি আর খুব আস্তে আস্তে রান্না করছি, কখন না আবার ও উঠে যায় সেই ভয়ে ভয়ে আছি। ভাজা মাছগুলো তুলে নেওয়ার পর আমি আরো একটুখানি সাদা তেল অ্যাড করলাম, দিয়ে দিলাম লম্বা লম্বা করে কাটা আজকে আলু, বেগুন আর সর্ষে পোস্ত দিয়ে আমি মাছের ঝোলটা বানাবো। তো আলুগুলো একটুখানি ভেজে নেওয়ার পর তার মধ্যে দিলাম হচ্ছে গুঁড়ো মশলা, যেমন ওই লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, নুন, আর তার মধ্যে দিয়ে দিলাম সর্ষে পোস্ত আর জিরে বাটা। যে মিক্সারের পাত্রটা ছিল সেটাও সুন্দর মতো ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম। একটুখানি চিনি অ্যাড
করব সর্ষে পোস্তর মধ্যে একটু চিনি অ্যাড করলে কালারটা আরও ভালো আসে। তো যাই হোক, এটা ভালো মতো কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম বেগুন। ঠিক যেমনভাবে বেগুন আলু দিয়ে ইলিশের ঝাল রান্না হয়, একদম হুবহু ওরম করে রান্না করলে এটা দুর্দান্ত খেতে হয় ভাতের সাথে। যাই হোক, ভালো মতো আর একটু কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম জল। খুব একটা বেশি জল দেবো না, বেশ একটু মাখা মাখা ঝোল হবে ওই রকম পরিমাণে দিলাম। ঝোলটা যখন একটু ফুটে এলো এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। গতকাল তো মিহিকে নিয়ে আমি ডক্টরের কাছে গিয়েছিলাম, ওর গায়ে জ্বর ছিল। ডক্টর বলেছিল 38.5-এর ওপরে জ্বর উঠলে তবেই যেন আমি ওকে সিরাপ স্টাইল যে ওষুধটা ওরা দিয়েছে সেটা ওকে খাইয়ে দিই, ওই 4 ml মতো। এখানকার আবহাওয়া মোটামুটি ভালো, এদেশে আসার পর আমাকে খুব একটা ডাক্তারের কাছে ছুটতে হয়নি। মিহি হবার পরই যা ছুটেছি এই যা। তো ওকে নিয়ে যখন প্রথম খুব ডাক্তারের কাছে আগে যেতাম, প্রত্যেক মাসের চেক আপ হতো, ওর 9 মাস অব্দি তো একদম টানা চেক আপ হয়েছে। টুকটাক যখন মিহিকে ওষুধ দিত ওরা, আমি লক্ষ্য করলাম ওরা না কোনো সিল্ড প্যাক বা ট্যাবলেট জাতীয় ওষুধ অত ছোট বাচ্চাদের প্রোভাইড করে না। তার বদলে ওরা ওষুধ বানিয়ে দেয়, কোনো মিক্স আপ করে হয়তো বানিয়ে দেয়। যেটুকু ওষুধ দরকার ওই পরিমাণই ওষুধ ওরা দেয় না, কোনো এক্সট্রা ওষুধ ওরা একদম প্রোভাইড করে না। তো যাই হোক, আমি খেয়াল করলাম যে বাচ্চারা অনেক সময় হয় না যে ট্যাবলেট জাতীয় বা একদম গুঁড়ো গুঁড়ো যেগুলো হোমিওপ্যাথিক্যাল ওষুধের মতো হয়, ওই টাইপের মিষ্টি মিষ্টি যে সিরাপগুলো বাজারে সিল্ড প্যাক কিনতে পাওয়া যায়, ওই রকম কোনো ওষুধ অনেক সময় হয় বাচ্চারা এটা খেতে পারছে না তো ওটা খেতে পারছে না। যার বাচ্চা কেমন কেমন ওষুধ খাবে সেই অনুযায়ী ডাক্তারকে বললে ওরা ওই রকম ওষুধই বানিয়ে দেয়। আর প্রত্যেকবার ক্লিনিকে যাওয়ার পর কিন্তু ট্যাবলেটে বা যে কোনো গ্যাজেটে একটা ইন্টারভিউ হয় মায়েদের, মা কিংবা বাবা যেই বাচ্চাকে নিয়ে যাক না কেন, সেইখানে কিন্তু সিলেক্ট করা যায় কি ধরনের বা কেমন ওষুধ নেবেন আপনি, ওর ওজন কত, বয়স কত, সেখানে সবকিছু আগে থেকেই জানানো যায়। আর আপনাদেরকে তো আগেও বলেছি, ছোট ছোট বাচ্চাদের এই দেশের চিকিৎসা খরচা পুরোপুরি সরকার বহন করে। গায়ের একটা ছোট ফুসকুড়ি থেকে বড় কোনো মেজর অপারেশন, মেজর ইস্যু সবকিছুতেই কিন্তু খরচ যত টাকায় আসুক না কেন ডক্টর সম্পূর্ণটাই বহন করে। তাই এই যে আমার মিহিকে নিয়ে আমি যতবারই ডাক্তারের কাছে যাই না কেন, যারা জাপানি নাগরিক রয়েছে তাদেরই মতো কিন্তু আমরা প্রবাসীরাও এখানে হেলথ কেয়ারের সুবিধাগুলো পাই। যদিও তার জন্য প্রত্যেক মাসে আপনার যে স্যালারি রয়েছে সেই স্যালারি থেকে একটা মেডিকেল কস্ট প্রত্যেক মাসে কেটে নেওয়া হয়। যাই হোক, দেখুন এদিকে কথা বলতে বলতে আমি মাছের ঝোলটাও নাবিয়ে নিয়েছি, ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে। সেই সাথে ভেজ ডালটাও বানাচ্ছি। ভেজ ডাল আজকে মাখানা, বিভিন্ন রকমের সবজি এইসব দিয়ে রান্না করব। ঝোলটা আমার মনে হয় একটু বেশি বেশি হয়ে গিয়েছে, তাই আমি আরেকটু ফুটতে দিলাম। এদিকে ডালটাও প্রায় সুন্দর মতো হয়ে এলো, এখন শুধু ফোড়নটা দিয়ে দিলাম, পরে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে নাবিয়ে নেব। ঘিটা এখন আর বাড়িতে নেই, ঘি না আনলেই নয়। আর এখানে দেখুন আমার মিহি ঘুম থেকে উঠে পড়েছে, শরীরটা একটু খারাপ তো ওই জন্য না একটু চুপচাপ হয়ে আছে। বাড়িতে মনে হচ্ছে না আজকে আর মিহি আছে, মনে হচ্ছে যেন একাই আমি রয়েছি। বেশি জোরে চুমু খেতে গিয়ে বলছিলেন মিহির একটু লেগে গিয়েছে, আমার আবার সহ্য হয় না, ও এত মিষ্টি, তাই ওকে একটু চাটু চাটু করতে আমার মনটা বড় চায়। আর মাঝে মাঝে এত ভালো লাগে আমার ওকে চুমু খেতে, তাই মাঝে মাঝে একটু স্পিডটাও বেশি হয়ে যায়। মিথ্যা। আজকে প্রথমবার এই ভেজ ডালের মধ্যে আমি মাখানা ইউজ করলাম, রংটাও ভীষণ সুন্দর এসেছে। একদম শেষে একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে ঢাকনা ঢেকে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। ওর শরীরটা আজকে এতটাই খারাপ, মানে কি বলবো, আমার নিজেরই তো মানে খুব কষ্ট লাগছে। আমার মেয়েটা এত এত ছটফটে, এত চঞ্চল, কোল থেকে নামলেই কান্না পাচ্ছে ওর। কোল থেকে নামো মা, নাম। ওই দেখেছেন কেমন করে। আসো বাবা। মিহি এত ছটফটে না, ওর কিছু হলে আমার যে কি কষ্ট লাগে। বিশেষ করে এখানে তো কেউ দেখার নেই, মানে আমার যেমন গতকালকে, আমি তো গতকালকে কিচ্ছু করতে পারিনি। গতকালকে হচ্ছে আমার কি বলবো, আমি মানে সারাদিন খাইও নি, কিচ্ছু করিনি। সারাটা বিকাল আমি মানে ছুটলাম ওই ডাক্তারের পেছনে, এটা করতে সেটা করতে। আসো বাবা, আসো 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 আসো। আমার শরীরটা খারাপ মাম্মা। পাখি, আমার পাখির বাচ্চা, বুলবুল পাখির বাচ্চা।
বুলবুল পাখি। কালকে সারাদিন তো মানে কি বলবো, না খাওয়া ছিল না। মেয়েটার এত জ্বর, আর জ্বরটা কখনোই ঠিকঠাক মতো স্টে করছে না, থামছে না বা কমছে, এরকম কিচ্ছু না, বারবার ওঠানামা করছে সারাটা রাতও। তাই ওর পাপা তো রাত 12টা অবধি ওকে ওই জলপট্টি দিয়ে তারপর কি করলাম, আমি ওই 1:30টা অবধি কোলে করে নিয়ে ঘুরলাম, একবার বেলকনিতে গেলাম। ঘুমোবে না, এত ওর শরীরে মানে জ্বালা 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 লাগছে বোধহয়। তো এই হচ্ছে ব্যাপার। এখন আমি খাবার নিয়ে এসেছি, আজকে ডিম পালং শাক দেবো, তো সেইটা খাবে, খেয়ে হয়তো ঘুমোবে। যতক্ষণ কোলে থাকছে ততক্ষণ ঠিক আছে, কোল থেকে নামালেই আর তাকে রক্ষে। আজকে ওই জন্য অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি। আর এখন তো মিহি মানে বড় হয়ে গেছে, এখন না বুঝতে পারে মা পাশ থেকে উঠে গেছে, তো আমি উঠলেই উঠে যাই, কিন্তু কিছু করার নেই না। সকাল সকাল তাড়াতাড়ি করে আমি রান্নাবান্না সারলাম, ওর খাবার বানালাম। আর সব থেকে বড় কথা, অন্যদিন তো খেলে, আজকে তো কিচ্ছু করবে না, শুধু আমার কোলে থাকবে। আর কোলে নিয়ে কতক্ষণ ঠিকঠাক করে কাজ করা যায়। ওদিকে আমার রান্নাবান্না হয়ে গিয়েছে, সমস্ত কাজ কমপ্লিট। এখন ঘরটা ভ্যাকুয়াম করবো, তবে এখন ঘুমোবে তো, তাই শব্দ হবে বলে বিকেলের দিকে করব। আর রান্নাঘরটা এখনো ক্লিন করা বাকি। আর আমারও এখনো স্নান হয়নি, খাওয়া হয়নি। সকালবেলা জাস্ট একটা ড্রাগন ফ্রুট ওকে দিয়েছিলাম, একটার 4 ভাগের 1 ভাগ, আর বাকিটা আমি ব্রেকফাস্ট হিসাবে খেয়ে নিয়েছি। আমি স্নান সেরে নিয়েছি, মিহিকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তখন দেখতেই পেলেন যে ওকে আমি সলিড খাওয়ানোর জন্য ঘরে নিয়ে গিয়েছিলাম। ঘরটা অন্ধকার করে রাখলে ওর বেশ ঘুমটা পেত। তো দেখলাম না, সলিড খেলো না। আজকে সকালেও না আমি ওর জন্য যে ব্রেকফাস্টটা বানিয়েছিলাম সেটাও খুব একটা ভালো খাইনি। শাক, গাজর, ভাত, ডাল আর ডিমের একটা পটিস বানিয়েছিলাম, তো সেটাও খেলো না। অন্যদিন কিন্তু খাওয়ানি একেবারেই ছাড়। আজকে শরীরটা খারাপ, তাই হয়তো মুখে কিছু খেতে ভালো লাগছে না, তো ওকে আমি দুধ খাইয়ে দিলাম। ওই ফর্মুলা মিল্ক দিয়েছিলাম, সেটাও বেশ সুন্দর মতো খেয়েছে। সকালেও ফর্মুলা মিল্ক ওর পাপা খাইয়ে গিয়েছিল, তারপরে আমিও একবার ব্রেকফাস্ট রিফিউজ করার পর একবার খাইয়ে দিয়েছিলাম। তো এখন ঘুমোচ্ছে। আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, পুজো দিয়ে নিয়েছি। কয়েকটা জামা কাপড় আমি ওয়াশারে দিলাম, এখন হয়ে গেলে মেলে দেব। শরীরটা যেহেতু ওর খারাপ, তাই দূরে তো কোথাও নিয়ে যেতে পারবো না, তাই কোনো রকম ওকে ভালো একটা জামা পরিয়ে আমি একটু সেজে গুজে বাড়ির সামনেটা দিয়ে একটু ঘুরে এলাম। তাতে কি হলো, বিকেলবেলা ওর মাইন্ডটাও ফ্রেশ হলো আর একঘেয়েমিটাও দূর হলো। যেহেতু একদম প্রথম থেকে আমি, কাঞ্চন, আমরা দুজনেই যখন মিহি আমাদের কাছে আসেনি তখন থেকে আমরা কিন্তু বিকেলবেলায় ঘরে থাকার মতো মানুষ। ওই আমাদের সঙ্গে সঙ্গে মিহির যখন 1 মাস বয়স, তখন থেকেই মিহি গাড়ি ঘোড়া চড়ে বাইরে ঘুরতে যায়। তাই এখন মিহিরও একরকম অভ্যেসে দাঁড়িয়ে গিয়েছে বিকেলবেলা একটু ঘুরতে যাওয়া। ছুটির দিনগুলোতে ওর পাপা আমরা 3 জনেই একসঙ্গে যাই। আবার সকালবেলায় ওর পাপা যখন কনভিনিয়েন্স স্টোরে যায় চা খেতে, তখন একবার বাবার সাথে গিয়ে ঘুরে আসে। আর বিকেলবেলায় অন্য দিনগুলো তো আমি ওকে নিয়েই যাই। তো এখন আর কোল থেকে নামবে না বাইরে থেকে ঘুরে আসার পর, তাই আমি এখন ঘরটা একটু ভ্যাকিউম করে নিচ্ছি। আমাদের আগের যে বড় ভ্যাকিউম ক্লিনারটা ছিল ওটা তো নষ্ট হয়ে গিয়েছে। ওটা যদিও খুব একটা বেশি দাম দিয়ে কেনাও হয়েছিল না, তাই কাঞ্চন এই নতুন ভ্যাকিউম ক্লিনারটা ভীষণ লাইট ওয়েট, এটা অ্যামাজন থেকে অর্ডার করেছিল। এটা খুবই রিজনেবল প্রাইসে পেয়েছে, হয়তো অফার চলছিল তখনই চট করে কিনে নিয়েছে। কোলে বসিয়ে রেখে তো সমস্ত কাজ করা যায় না, এই ভ্যাকিউমটাও করা যায় না। একটা হাত দিয়ে টাচটাকে ধরতে হয়, অন্য হাত দিয়ে ভ্যাকিউম ক্লিনার। তো কিছুক্ষণ আমি ওকে বসিয়ে রেখে কাজ করার চেষ্টা করছিলাম, কিন্তু দেখলাম কান্নাকাটি করছে, তার উপর আবার এই শব্দে ও পায় ভয়। বাধ্য হয়ে ওকে আবার কোলে তুলে নিলাম। তো চলুন, ঘরটা সুন্দর মতো ক্লিন তো প্রায় করা হয়ে গিয়েছে, সেই সাথে আজকের ভিডিওটাও না হয় আমি এখানেই শেষ করলাম। আপনাদের সবার সঙ্গে আমাদের আবার দেখা হবে পরবর্তী নতুন ভ্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।